This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রামোন্নয়ন খাতে কেন্দ্রীয় বরাদ্দ পেল বাংলা। পঞ্চদশ অর্থ কমিশনের 680.86 কোটি টাকা পেল বাংলা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীক্ষা, দীক্ষা বিস্তারিত জানাও। দেখো, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা সাধারণত গ্রামোন্নয়ন মন্ত্রক অর্থাৎ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকেই পাঠানো হয়ে থাকে। এখনো পর্যন্ত আমরা জানি 100 দিনের কাজের বা আবাস যোজনা বা গ্রামীণ সড়ক যোজনা বা যে জলের টাকা, জল শক্তি মিশনের টাকা, সেই টাকা কিন্তু কেন্দ্র সরকার দেয়নি। কিন্তু গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে এই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বরাবরই দিয়ে আসে। এটা মূলত 3টে স্তরে ব্যবহার করা হয়ে থাকে। একটা জেলা পরিষদ স্তরে, একটা ব্লক পঞ্চায়েত স্তরে এবং গ্রাম পঞ্চায়েত স্তরে, এবং এটা দুটো থাকে, একটা টায়ার্ড ফান্ড এবং আনটায়ার্ড ফান্ড। অর্থাৎ টায়ার্ড ফান্ড বলতে সেটাকে বোঝায় যেখানে স্যানিটেশন অর্থাৎ বিভিন্ন জায়গা, জল নিকাশি ব্যবস্থা থেকে আরম্ভ করে বজ্র ব্যবস্থাপনা এবং শৌচালয় নির্মাণ থেকে আরম্ভ করে সেই ব্যবস্থাগুলো থাকে। এবং আনটায়ার্ড ফান্ড যেগুলো থাকে সেগুলো হচ্ছে বেতন এবং প্রশাসনিক খরচ বাবদ। এই 3টে স্তরে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা 3টে স্তরে রয়েছে, সেখানে বেতন বাবদ যেগুলো লাগে সেইগুলো। এবারে দেখ, পশ্চিমবঙ্গকে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকে 680.86 কোটি টাকা বরাদ্দ করেছে, যার জন্য প্রায় 21টি জেলা পরিষদ, 335 ব্লক পঞ্চায়েত এবং 3225টি গ্রাম পঞ্চায়েত উপকৃত হবে বলেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে পিআইবির মাধ্যমে জানানো হয়েছে। ধন্যবাদ দীক্ষা। রাজ্যে প্রথম নিপা আক্রান্তের মৃত্যু। নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু। বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নিপা আক্রান্ত এই নার্স। 4 জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন তিনি। 39 দিনের মাথায় মৃত্যু হয়েছে তাঁর। বাড়িতে তো হয়তো জ্বর, ঠান্ডা জ্বর, কোমরে ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, এইসব যন্ত্রণা। কাটা সিদ্ধেশ্বর গুপ্তকে দেখিয়ে এসেছিল, সে তো ধরতে পারেনি, ওষুধ দিয়েছিল ওই জ্বর ঠান্ডা বলে। যেহেতু 2 দিন ছিল বাড়িতে, তারপর তো তাড়াতাড়ি হইলো, রাত্রি কখন অজ্ঞান হয়ে গেছে, মা শুয়েছিল, মা জানিই না। এইরকম নিপা আক্রান্ত এখন তো সচরাচর দেখা যায় না। না দেখাই যায় না, আমরা জানতেই পারি না নিপা হয়েছে না কি হয়েছে। খাস কলকাতায় 25 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট অবসরপ্রাপ্ত শিক্ষক। রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয় দেখিয়ে 25 দিন ধরে ভিডিও কলে বন্দী। খুনের হুমকির অভিযোগ। ডিজিটাল অ্যারেস্ট হয়ে খোয়া গেল 53 লক্ষ টাকা। প্রথমে ভুয়ো নড়িয়াগঞ্জ থানা থেকে সমন আসে পিকনিক গার্ডেনের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক বিপুল সাহার কাছে। এরপর বিজয় খান্না এবং নিশা প্যাটেল নামের সিবিআই অফিসার পরিচয় দিয়ে ভিডিও কল করে দুজন। সুপ্রিম কোর্টে এজলাস সাজিয়ে ভুয়ো বিচারপতি রাহুল গুপ্তর এজলাসে চলে শুনানি। শেষ পর্যন্ত 53 লক্ষ টাকা খুইয়ে কসবা থানার দ্বারস্থ বিপুল সাহা। টানা 25 দিন, 2 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ডিসেম্বরের, আমাকে কন্টিনিউ ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আমাকে এমনভাবে রাখা হয়েছে যাতে আমি টয়লেটে গেলেও ওদের কাছে পারমিশন নিতাম, ভাত খেলে এদের কাছে পারমিশন নিয়ে এসে থালা সামনে মোবাইল রেখে তারপর আমাকে খেতে হতো। এইভাবে কন্টিনিউ আমাকে 25 দিন তারা আটকে রেখেছে। আপনার কেন ওদেরকে বিশ্বাস হলো? মানে ওদের পোশাক আশাক কাগজপত্র এগুলো, এরা সব যা কিছু আমাকে ডকুমেন্টসগুলো দেখিয়েছে, দেখলে তো যে কেউর কাছে এটাই মনে হবে যেটা সত্যি যেন সুপ্রিম কোর্টের কাগজ, ইডির, সিবিআইয়ের যা ডকুমেন্টস, অ্যারেস্ট ওয়ারেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে পাঠিয়েছে এরা একে একে করে। 53 লক্ষ টাকা এটা পাঠাতে বললো কেন? কি বললো? ওরা ওই টাকাটা নেওয়ার আগে বলছে আমাকে যে টাকাটা নিলে ওই টাকাটা মানে প্রথমে আমার অ্যাকাউন্ট থেকে তুলে ওদের সুপ্রিম কোর্টের একটা অ্যাকাউন্ট তারা পাঠাবে আমাকে, ওই অ্যাকাউন্টে টাকাগুলি ট্রান্সফার করলে আমার অ্যাকাউন্ট তারা চেক করবে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা 11 লেয়ার পর্যন্ত তারা চেক করবে। চেক করে যদি দেখে যে হ্যাঁ কোনো ফ্রড লোকের থেকে আমার অ্যাকাউন্টে কোনো টাকা না আসে, তাহলে আমি মুক্ত হয়ে যাব। চক্ষুদান কাণ্ডে 3 দিন পর অবশেষে জামিন পেলেন সমাজকর্মী আমির চাঁদ শেখ। পুলিশের দাবি ছিল আমির চাঁদের ভাইয়ের অভিযোগ করেছিল এই দাদার বিরুদ্ধে, কিন্তু আদালতে ভাইয়ের বয়ান 180 ডিগ্রি উল্টো। জেল থেকে বেরিয়ে আমির চাঁদ ক্ষোভ উগড়ে দিলেন পুলিশের বিরুদ্ধে। উনি যে তদন্ত করবে সেই যোগ্যতাটাই তো নেই। উনি যে কাগজটা বললাম তো পড়তে পারে না। এক কথা হচ্ছে কথা হচ্ছে উনি যে গণদর্পণের ফর্ম দেওয়া হয়েছে বা যেটা দেওয়া হয়েছে সেটা পড়তে পারেন। জামিনে মুক্তি পেয়ে পুলিশের যোগ্যতা এবং শিক্ষা নিয়ে কড়া প্রশ্ন। সব নিয়ম মেনে মায়ের মৃত্যুর পর মায়ের চক্ষুদান করেছিলেন এই সমাজকর্মী ও শিক্ষক, কিন্তু পোড়া কপাল আমির চাঁদের।
মায়ের মৃত্যুর শোকের ধাক্কা কাটতে না কাটতেই তাকে তুলে নিয়ে গেল পুলিশ। অপরাধ, সব নিয়ম মেনে মায়ের চক্ষুদান করেছেন। পুলিশ জানিয়েছিল, অভিযোগ জানিয়েছে আমির চাঁদের ভাই, কিন্তু বৃহস্পতিবার আদালতে সম্পূর্ণ উল্টো কথা আমির চাঁদের ভাই শব্দুল শেখের মুখে। এই মহিলারই একজন সন্তান, তিনিও লিখিত এফিডেভিট করে অবজেকশন জানিয়েছে যে তারও নলেজের বাইরে তার মায়ের চক্ষুদানের ব্যাপার। ভালো কাজ করেছে, ভালো বলবো না। আপনি যে অভিযোগটা করেছিলেন না, ও কোনো আপনার অভিযোগের ভিত্তিতে আপনার গ্রেফতার হয়েছে না। আপনি তো ওগুলো পাড়ার কোন উচ্ছৃঙ্খল মানুষ এই করে। এখন প্রশ্ন, অভিযোগের নামে মাতব্বরিটা কার ইশারায় পুলিশের এত তৎপরতা? আমাকে প্রথমে বলে যে সেফটির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ওই গ্রামে থেকে ওই 8-10 জন ছেলে আসলো, এসে কি ওদের সঙ্গে সলা পরামর্শ করলো, একবারের জন্য আমাকে সামনে করেনি যে আপনার বক্তব্যটা কি। নদিয়ার আমির চাঁদের ঘটনা গোটা রাজ্যের রাজনীতিতেও ঝড় তুলেছে। প্রশ্ন উঠছে পুলিশের অতি তৎপরতা নিয়ে। মানে সেবা কার্য করলেও, সামাজিক কাজ করলেও হয়, আর বেলডাঙ্গার দাঙ্গাবাজদের আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যায়। একটা সমগ্র সামাজিক চেতনার বিরুদ্ধে বাংলাটাকে কোথাও না কোথাও পিছিয়ে দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র। কে বা কারা তাদের হ্যারাসমেন্টের চেষ্টা করেছেন বা এলাকাকে উত্তপ্ত করে দিয়েছেন, পুলিশকে অনেক সময় এলাকাটাকে ঠিক রাখতে, উত্তেজনাকে সাময়িকভাবে থামিয়ে দিতে নিরাপত্তাজনিত কারণে কিছু পদক্ষেপ নিতে হয়। গোটা পরিবার নিয়ে শিক্ষক আমির চাঁদ 3 দিন জেলে কাটালেন। এই মানহানির দায় কার? কখনো ভাই, কখনো প্রতিবেশীদের অভিযোগের তত্ত্ব দিয়েছে পুলিশ। গুরুত্ব দিয়ে শোনা হয়েছে তাদের কথা। আর আমির চাঁদ সমাজকর্মীকে পুলিশ খাওয়ালো জেলের ভাত। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা পুরসভার বাজেট পেশের আগে মেয়রের কপালে চিন্তার ভাঁজ। অতীতের তুলনায় অর্থ সংকট সবচেয়ে বেশি, স্বীকার করছেন মেয়র ফিরহাদ হাকিম নিজেই। সামনে বিধানসভা নির্বাচন, পরের বছর কলকাতা পুরসভার ভোট। সম্পত্তি কর, পার্কিং ফি, বিজ্ঞাপন সহ রাজস্ব আদায়ের অন্যান্য খাতের অবস্থা নিয়ে চিন্তিত পুর আধিকারিকেরা। সূত্রের খবর, 2023 সালের বকেয়া বিলের টাকা পাননি ঠিকাদারদের একাংশ। আয় ব্যয়ের অসামঞ্জস্যেই কোষাগারের উপর চাপ বাড়ছে বলে আধিকারিকদের একাংশের মত। পুরসভার অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, চলতি অর্থবর্ষে উদ্বোধন হওয়া বা শিলান্যাস করা প্রকল্পগুলির 48% কাজে হাত দেওয়া গেছে। অনেক প্রকল্প খাতে নামমাত্র বরাদ্দ। গ্রুপ ডি কর্মী নিয়োগ 4.5 বছর ধরে, ফলে চাপ বাড়ছে কলকাতা পুরসভার দৈনন্দিন কাজে। ফিনান্সিয়াল ক্রাইসিস তো আছে, ধরুন সব জিনিসের দাম বাড়ছে, পিডব্লিউডি শিডিউল বেড়েছে, সুতরাং খরচা তো দিনকে দিন বাড়ছে, সেই তুলনায় কালেকশন তো নেই। অভাবের সংসার হলো, সেটাকে আমাদের নিয়েই চলতে হবে। আমাদের আরো বেশি করে কালেকশনে মন দিতে হবে। যখন উনি জানেন না বাজেটটা কেমন করে করব, পুরসভাটা কেমন করে চলবো, তাহলে গদি কামড়ে পড়ে আছেন কেন? ছেড়ে দিন। এর আগে বোধহয় 126, তারপর বোধহয় 121 কোটি ঘাটতি, এখন 45 এরম ঘাটতি ছিল। আপনি দেখবেন তার আশেপাশে ঘাটতি ঘোরাফেরা করবে। আমাদের যে বাজেট হয়, সেই বাজেট অনুযায়ী যদি আমি খরচা করি, তাহলে এগুলো হবার কথা না। বাজেট কতখানি দিশারি বাজেট হবে জনগণের ক্ষেত্রে, সেটাই ভাববার ব্যাপার। কলকাতা পুরসভা সূত্রের খবর, যে পরিমাণে সম্পত্তি কর আদায় হওয়ার প্রয়োজন ছিল সেটা হয়নি। যে পরিমাণ অন্যান্য খাত থেকে টাকা আসার কথা ছিল সেটা পূর্ণ বন্ধ। ট্যাক্স, বিজ্ঞাপন বাবদ, এমনকি বিভিন্ন রাজস্ব থেকে টাকা আদায় হওয়ার কথা পুরসভার খাতে, সেই খাতগুলো মূলত বন্ধ হয়ে গিয়েছে, যে কারণে অর্থ সংকট বড় আকারে দেখা দিয়েছে। পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছে। বাংলা বলায় পিটিয়ে খুন অভিযোগ পরিবারের। যদিও পরিবারের অভিযোগ উড়িয়ে পুনে পুলিশের দাবি, দুজনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন পুরুলিয়ার ওই পরিযায়ী শ্রমিক। সেই বিবাদের জেরেই সুখেন খুন হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। শুধু বাংলা ভাষা বলে বলে কি অপরাধ তাকে মেরে ফেলা হলো? এসআইআর সংঘাত মধ্য গগনে। তারই মধ্যে বাংলার রাজনীতিতে ফিরল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু বিতর্ক। পুরুলিয়ার এক তরুণের রহস্য মৃত্যু মহারাষ্ট্রের পুনে। বিজেপি শাসিত রাজ্যে ফের পরিযায়ী খুনের অভিযোগে শুরু তুমুল তর্কযুদ্ধ। পুলিশ সূত্রের খবর, পুরুলিয়ার বড়াবাজারের সুখেন মাহাতো পুনে এক বেসরকারি সংস্থায় কাজ করতেন। জানা গেছে 9 ফেব্রুয়ারি কাজে বেরোন সুখেন। পরের দিন তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের দাবি, বাংলায় কথা বলায় খুন করা হয়েছে সুখেনকে। কি মনে করছেন, তাকে কি মারা হয়েছে নাকি? হ্যাঁ, মারে দিয়েছে। ওটা ওই ডিউটি আসতে আর কালীনে হোক আর না যাওয়ার কালীনে হোক, যাই হোক,
রাইতে মানে মারি নিয়েছে। ভোটের বাংলায় পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনায় তেতে উঠেছে রাজনীতি। সকালেই এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত ভিডিও পোস্ট করে লেখেন, পরিবারের একমাত্র রোজগারে সুখেন মাহাতোর নৃশংস হত্যাকাণ্ডে স্তম্ভিত, কিছু বলার ভাষা নেই, অবিলম্বে গ্রেফতার করে চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখানেই শেষ নয়, শুক্রবারই পুরুলিয়ার সুখেনের বাড়িতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বৃহস্পতিবার এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। আর এটা তো একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিদিন কোথাও না কোথাও আমরা এই ঘটনা দেখে আসছি। শুধুমাত্র বাংলায় কথা বলে, বাংলা থেকে গেছে কাজ করতে, এর জন্য খুন হতে হচ্ছে। দেশের মাটি রক্তে ভিজছে কেন না বাংলা ভাষা বলছি বলে। ভাবা যায়? দিদিমণি আজ 15 বছর থেকে সরকার চালাচ্ছেন, কি এমন এখানে ডেভেলপমেন্ট হয়েছে কি পুরুলিয়ার ছেলেদেরকে, ঝাড়গ্রামের ছেলেদেরকে, বাঁকুড়ার ছেলেদেরকে, পুরো পশ্চিমবাংলার প্রায় 50 লাখের উপর নবযুবককে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। নিজের বিফলতাকে ঢাকানোর জন্য এইসব অভিযোগ তোলা হচ্ছে। বাংলায় কথা বলায় টার্গেট করা হয়েছে, এই তত্ত্বে জল ঢেলে পুনে গ্রামীণ পুলিশের দাবি। সন্দেহজনক দুজনের সঙ্গে সুখেনের কোনো বিষয়ে বিবাদ হয়, তার জেরে এই ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। कुछ 2 सस्पेक्ट जो हमें दिखते हैं उनके साथ अचानक किसी बात पे उसकी वाचाबाची हुई है, कुछ तो बहस हुई है, उसके बाद ये आगे जाके घटना घटी है कि अभी तक हमने जितना तपास किया है उसमें इस तरह की कोई भी घटना सामने नहीं है। इसकी किसी कम्युनिटी को टारगेट करके ये जो है वो क्राइम हुआ है। ভিন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে মারধরে বহু অভিযোগ উঠেছে সাম্প্রতিক অতীতে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার, কেন পরিযায়ীরা মার খাচ্ছে, রাজ্যে কেন পর্যাপ্ত চাকরি নেই, এই সমস্ত কিছু নিয়ে তর্কযুদ্ধ চলছে। কিন্তু পরিযায়ীদের নিরাপত্তা উত্তর কারো কাছে আছে কি? তপন হালদার ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি9 বাংলা। আলিমুদ্দিন স্ট্রিটে বিমান বসুর সঙ্গে নওসাদ সিদ্দিকীর দীর্ঘ বৈঠক, ইতিবাচক আলোচনা হয়েছে। বৈঠক শেষে জানালেন নওসাদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, এই বৈঠকে মূলত কোন বিষয়ে আলোচনা হয়েছে? দেখো, জোট নেই আলোচনা হয়েছে, তার কারণ বারংবার নওসাদ সিদ্দিকীদের তরফ থেকে বলা হচ্ছিল যে জোট যত দ্রুত সম্ভব এটা সামনে নিয়ে আসতে হবে, তা না হলে সাধারণ মানুষের মধ্যে তার কোনো এফেক্ট পড়ে না, ইতিবাচক এফেক্টও পড়ে না। সেই কারণে তারা বারংবার আলিমুদ্দিন স্ট্রিটকে বিমান বসুদের চিঠি দিচ্ছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে এই জোট পর্বে নওসাদ সিদ্দিকীরা বৈঠক করলেন এবং বৈঠক শেষে নওসাদ সিদ্দিকী যে দাবি করছেন যে ইতিবাচক আলোচনা হয়েছে, এমনকি জোট প্রক্রিয়া এই মাসের মধ্যেই শেষ হতে চলেছে এই দাবিও করছেন। তবে এখনো কোথাও কোথাও জটিলতা রয়েছে, তার কারণ আইএসএফও যে সিট ডিমান্ড করছে বা যে সিটের দাবি তারা জানাচ্ছেন সেই একই সিটে বাম শরিকরাও দাবি জানাচ্ছে, ফলে সেই জায়গাটাতে এখনো জট রয়েছে। তবে অতি দ্রুত সেই জট মিটে যাবে এই আশা আইএসএফ প্রধান করছেন। একই কথাই বিমান বসু বৈঠকে নওসাদ সিদ্দিকীকে জানিয়েছেন, তেমনটাই দাবি করেছেন আইএসএফ চেয়ারম্যান। এখন দেখার বিষয় যে সত্যি এই জোটটা কত দিনের মধ্যে শেষ হয়। তবে সিপিআইএম নেতৃত্বও দাবি করছেন যে এই মাসের মধ্যেই এই জোট প্রক্রিয়া, নানা যে জটিলতা রয়েছে, শরিকদের ডিমান্ড বা অন্যান্য যে শরিকরা এই জোটে এবার সামিল হতে চাইছে তাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেসব মিটিয়ে খুব দ্রুত জোট তৈরি হবে, অন্তত তেমনটাই তারা দাবি করছেন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে জোট এই রাজ্যে যথেষ্ট ভালো ফল করবে সেই দাবিও তারা করছেন।